জয়ন্ত বসুর লেখা আতঙ্ক। তখনও ভালো করে ভোরের আলো ফোটেনি, আবছা আবছা অন্ধকার রয়েছে। স্টেশনের বাইরে এসে দেখলাম একটিই মাত্র সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে, আর রিক্সাওয়ালা রিক্সার ওপর বসে বসে ঘুমোচ্ছে। 2-3 বার ডাকতেই ওর ঘুমটা ভাঙল। আর মোড়া ভেঙে কয়েকবার হাই তুলে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন বাবু? রানীহাটের শান্তিকুটিরে যাবে? নামটা শুনে রিক্সাওয়ালা ভুরু কুঁচকে আমার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আবার জিজ্ঞাসা করল, শান্তিকুটিরে যাবেন? আমি স্বাভাবিকভাবেই ঘাড় নেড়ে জানালাম, হ্যাঁ। ও তখন রিক্সা থেকে নামল। মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, মাথার চুলগুলো রুখো, পরনে ময়লা হেঁটো ধুতি, গায়ে ছেঁড়া হাত কাটা ফতুয়া, রোগা গরণ আর গায়ের রঙটা ঠিক মিশমিশে কালো। ওর গা থেকে একটা বিচ্ছিরি গন্ধ, যাতে আমার গাটা একদম গুলিয়ে উঠল। তবুও বাধ্য হয়ে ওর রিক্সাতেই উঠলাম। সামনে সরু পিচ রাস্তা ধরেই ও রিক্সাটা চালিয়ে নিয়ে যেতে লাগলো। চারিদিকে বন আর পাহাড়, আর রাস্তার দুপাশে যতদূর দেখা যায় উঁচু উঁচু শাল, মহুয়া আর কেন্দু গাছের সারি। দেখলে সত্যি মনটা যেন ভরে যায়। বিপ্লব আমার বাল্যকালের বন্ধু। মাস কয়েক আগেই বিপ্লবরা শিবপুরের বাসা ছেড়ে উত্তরপাড়ায় চলে যায়। বহুদিন ভেবেও রেখেছি যে ওর সঙ্গে দেখা করতে যাব, সেটা আর ঠিক হয়ে ওঠেনি। এর মধ্যে বিপ্লবের চিঠি পাওয়াতে পকেট থেকে চিঠিটা বার করে আরেকবার পড়লাম। চিঠিতে তেমন কিছুই খুলে লেখেনি। যাই হোক, এসেছি যখন, তখন না হয় কয়েকদিন এখানে একটু ঘুরে বেরিয়েই যাব। ভোরের ফুরফুরে ঠান্ডা বাতাসে চোখটা যেন ঘুমে জড়িয়ে আসছে। এমন সময় রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে সামান্য দূরে একটা বাড়ির দিকে আঙুল দেখিয়ে দিয়ে বলল, ওই যে ওইটা দেখা যাচ্ছে শান্তিকুটির। আপনি এবার যান, আমি আর যাব না। কেন যাবে না তা জানি না, আর জানবার চেষ্টাও করলাম না। আমার সাথে বেশি কিছু একটা ছিল না, একটা ওয়াটার বোতল আর জামা কাপড়ের একটা ছোট্ট সুটকেস মাত্র ছিল। তাই ওই দুটো নিয়েই রিক্সা থেকে নেমে পড়লাম। ভাড়া মিটিয়ে ওর নামটা জেনে নিলাম। তখন অবশ্যই আকাশে সূর্য উঠে পড়েছে। পিচ রাস্তা থেকে সরু রাস্তাটা ভেতরের দিকে একটু বেঁকে গিয়েছে। দুপাশে ঝোপঝাড়ের জঙ্গল, মাঝে মাঝে কয়েকটা গাছের ডাল রাস্তার উপর ঝুঁকে পড়েছে। শান্তিকুটিরের কাছে এসে ভালো করে বাড়িটার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। অনেকটা পুরো বাড়ির মতো। চুন বালি ইঁটগুলো যেমন খসে বেরিয়ে আছে, অনেক জায়গায় তো আবার ইঁটগুলো নেই, ভেঙে পড়ে গেছে। দেয়ালের ওখানে ওখানে বট গাছ, অশ্বত্থ গাছ কয়েকটা যেন গেড়ে বসেছে। আর এই রকম পুরো বাড়িতে ভূত থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সাহসী বলে বিপ্লবের নাম আছে অবশ্য, শুধু সাহসী নয়, একবারে দুঃসাহসী। একবার তো আমার সঙ্গে মোগলাই পরোটা আর কষা মাংসের ভাজি ধরে ও একটা ভুতুরে বাড়িতে সারা রাত কাটিয়েছিল। ঘরের দরজার কাছে পৌঁছে দেখলাম কোথাও কেউ নেই। বিপ্লব, এই বিপ্লব বলে ওকে ডাকতেই ও ঘর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে বেজায় খুশি হয়ে বলল, বাহ, তুই এসে গেছিস, আয় আয় ভেতরে আয়। ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, পলেস্তারা খসা, দরজা জানলার পাল্লাগুলো প্রায় ভাঙা। সারা ঘরময় কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে আর বিশ্রী ভ্যাপসা গন্ধ। নোংরামের কোথাও কিছু কমতি নেই। মনে হলো কোশমিনকালেও ঝাঁটপাট পড়ে না।
হঠাৎ এত দূরে এই রকম পরিবেশে? সব বলবো, আগে তুই হাত মুখটা ধুয়ে নে দেখি। বারান্দায় জল তোলা আছে, ততক্ষণ আমি চাটা বানিয়ে নিয়ে আসছি। বিপ্লব চলে গেল। এই কয়েক মাসের মধ্যে ওর চেহারায় কেমন যেন একটা পরিবর্তন হয়েছে। যেমন করেই হোক সন্ধ্যের আগে এখান থেকে কেটে পড়তেই হবে। বিপ্লব চা নিয়ে এলো। চায়ের কাপ থেকে এক চমক চা খেয়ে সরাসরি বিপ্লবকে বললাম, চিঠি দিলে অথচ চিঠিতে কিছু খুলে লিখলি না কেন? কি ব্যাপার বলতো? আসলে তুই তো গল্প টল্প লিখিস, তাই এখানে এসে যদি কোনো স্টোরি পেয়ে যাস সেই জন্য আর কি। স্টোরি? এবার সত্যি কথাটা বলতো, কি ব্যাপার? একদিন সকালে বাবা প্রচণ্ড রাগের সাথে বললেন, রাজনীতি ছাড়ো, বিএ পাস তোমাকে করতেই হবে। আজকাল গ্র্যাজুয়েট না হলে কোথাও গিয়ে চাকরির জন্য দাঁড়াতে পারবে না তুমি। বড় মামা চোখ বড় বড় করে বললেন, এখানে থাকলে ওর পড়াশোনা হবে না, ওকে বড়দির বাড়িতে পাঠিয়ে দাও। অনেক দিন ধরে এই বাড়িটা খালি পড়ে আছে। বড়দিদিদের বহুদিনের পুরানো কাজের লোক ভজহরি সেখানে থাকে, সেই ওর সব দেখাশোনা করবে। তাছাড়া আমি তো মাঝে মধ্যে যাচ্ছি। বড় মামার কথা মতো বাবা আমাকে এখানে পাঠিয়ে দিলেন। এই চারিদিকে বনজঙ্গল, ধারে কাছে কোনো জনবসতি নেই, তবে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা ছোটো ছোটো গ্রাম আছে। এখান থেকে 2 কিলোমিটার দূরে মফস্বল শহর। এখানে কোথায় বা যায়? তাই দিনরাত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম। ভজহরি সব কাজ টাজ করতো, কিন্তু থামলি কেন? বলে যা। এখানকার এক রিক্সাওয়ালা ওকে খুন করে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, তুই দেখেছিস? হ্যাঁ। পুলিশকে ইনফর্ম করিসনি? না, কারণ ওই সময় শহরে মস্ত এক ব্যবসায়ীর বাড়িতেও ডাকাতি হয়। ব্যবসায়ী আর তার ছেলে খুন হয়। বহু লক্ষ টাকার অলংকার লোপাট হয়েছিল। পুলিশ ডাকাতদের ধরবার জন্য শহর থেকে বেরোবার সব রাস্তা বন্ধ করে দিল, এমনকি রেল স্টেশনটাও পুলিশ ঘিরে রাখছিল। কিন্তু ডাকাতের সঙ্গে ভজহরির কি সম্পর্ক ছিল? আর রিক্সাওয়ালাই বা ওকে খুন কেন করলো? আরে বলছি সবই বলছি। আমাদের বাড়ির পিছন দিকে বড় একটা বাগান আছে। শুনেছি বড় মাসি থাকতে ওই বাগানে সবজির চাষ করতেন। এখন অবশ্য অযত্নের জন্য জঙ্গল হয়ে পড়ে আছে। বিশেষ কোনো কাজ না থাকলে ওদিকটা কেউ যায় না। সেদিন কি কাজের জন্য ভজহরি পিছন দিকের ওই বাগানে যায়। সেদিন কি একটা কাজের জন্য ভজহরি পিছন দিকের ওই বাগানটায় গেল। ওখানে বড় একটা গাছের তলায় ও একটা ছেলেকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, কে রে তুই? কে রে, ওখানে কি করছিস? ছেলেটা ভয়ে আমতা আমতা করে বলল, এখানে মানে মানে এখানে। ওর মুখের কথা শেষ হতে না হতেই ভজহরি গলা চড়িয়ে বলল, তুই নিশ্চয়ই ওই ডাকাত দলের একজন। ওর কথা শুনে ছেলেটা একটু হকচকিয়ে গেল, তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আমি ডাকাত। বলেই পকেট থেকে একটা রিভলভার বার করে ভজহরিকে দেখিয়ে বলল, চিৎকার করলেই এক্ষুনি উড়িয়ে দেব। যা বলছি শোন, আমার কাছে ব্যাগ ভর্তি গয়না আছে। যদি আমাকে একটু সাহায্য করিস তবে তোকেও কিছু গয়না দেব। ছেলেটার হাতে রিভলভার দেখে ও অবশ্য একটু ঘাবড়ে গেল। কি সাহায্য করতে হবে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো ভজহরি। ছেলেটা বলল, আগে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর, তারপর এখান থেকে আমার পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে। ভজহরি বলল, সব ব্যবস্থা হয়ে যাবে। তোকে ভজহরি ওই ছেলেটার কথা কিছু বলেছিল? প্রশ্ন করলাম আমি। না। তাহলে তুই ওই ছেলেটার কথা জানলি কি করে? আমার ঘরের পাশের ঘরটাতে ভজহরির সাথে কেদার রিক্সাওয়ালা থাকতো।
কেদার যখন রিক্সা নিয়ে ঘরে এলো তখন ভজহরি ওকে ওই ছেলেটার কথা সব বলছিল। আড়ালে দাঁড়িয়ে ওদের দুজনের কথা আমি সব শুনছিলাম। কেদার বলল, তুই কিছু চিন্তা করিস না, ওকে এখান থেকে গয়না নিয়ে যেতেই দেব না। পুলিশ জানতে পারলে? দূর, পুলিশ কিছু জানতেই পারবে না। রাত্রেবেলায় ওকে মেরে পিছন দিকের ওই বাগানটায় পুঁতে রাখবো, কাক পক্ষীও টের পাবে না। ছেলেটা এখন কোথায়? কোণার দিকের ওই ছোট্ট ঘরটাতে রেখেছি। চল আগে ছেলেটার সাথে একবার কথা বলে দেখি। এই বলে ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে ওরা ওই ছেলেটার কাছে চলে গেল। আমিও রাত 9:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। রোজকার মতো সেদিন সকালেও ভজহরি চা দিয়ে গেল। খানিকক্ষণ পরে ভজহরি এসে আমাকে বলল যে আমরা একটু আসছি। এই বলে দুজনে কোথায় যে বেরিয়ে গেল, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সেসবের কিচ্ছু জানতে পারলাম না। আর সত্যি কথা বলতে জানবার চেষ্টাও করলাম না। তবে ওরা চলে যেতেই আমি তাড়াতাড়ি কোণার দিকের ওই ঘরটাতে গিয়ে গেলাম ছেলেটাকে দেখব বলে। কিন্তু দরজা দুহাট করে খোলা। ঘরের মধ্যে উঁকি মেরে দেখি ছেলেটা নেই। বাগানে ছুটে গেলাম, বাগানের চারপাশটা দেখতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল ঝোপের পাশে একটা কবরের ওপর। ওদিকে এগিয়ে গেলাম। ওরা যে ছেলেটাকে খুন করে এখানে পুঁতে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই, তবুও আমি সঙ্গে সঙ্গে মাটি খুঁড়তে লাগলাম দুহাত দিয়ে। কিছুটা খুঁড়তেই ছেলেটার লাশ দেখতে পেলাম। এটুকু দেখে আবার আগের মতো মাটি চাপা দিয়ে বাগান থেকে চলে এলাম। গয়নাটা দেখতে পেয়েছিলিস? প্রশ্ন করলাম আমি। না, আর গয়না খুঁজবার চেষ্টাও করিনি। তবে মনে মনে ভাবতে লাগলাম যে ওরা ছেলেটাকে খুন করে গয়নার ব্যাগ নিয়ে পালিয়ে গেল না তো। কিন্তু দেখলাম ঘন্টা খানেকের মধ্যেই ওরা ফিরে এলো। তাড়াতাড়ি রান্না বান্না করে দুপুরের খাওয়া সেরে ওরা দুজনে বিশ্রাম করতে লাগলো। কেদার আজ আর রিক্সাটা বার করেনি। খুব চাপা গলায় কথা বলতে বলতে দুজনেই অঘরে ঘুমিয়ে পড়ল। আর আমি মনে মনে মতলব ভাঁজতে লাগলাম কিভাবে ওদের কাছ থেকে গয়না ভর্তি ব্যাগটা নেওয়া যায়। বেলা পড়ে আসছে। এমন সময় ভজহরি ঘুম থেকে ওঠে ভয় ভয় চোখে চারপাশটা ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে পিছন দিকের বাগানে গেল। হঠাৎ আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। দেরি না করে সঙ্গে সঙ্গে কেদারকে ডাকতে লাগলাম, এই কেদার, ওঠ ওঠ, আর কত ঘুমাবি? রীতিমতো বিরক্ত হয়ে কেদার বলল, কি হলো ছোটবাবু? আমি তখন বললাম, তুই আর কত ঘুমাবি বলতো, ভজহরি তো কখন উঠে পড়েছে। ভজহরির কথা শুনেই ও ধর্মড়িয়ে উঠে বসে জিজ্ঞাসা করলো, ভজ কোথায় সে? কিছুই জানি না এরকম একটা ভান করে আমি বললাম, ওকে তো দেখলাম ওই পিছন দিকের বাগানটায় যেতে। আমার মুখের কথা শেষ হতে পারেনি অমনি হন্তদন্ত হয়ে ছুটল পিছন দিকের বাগানে। এদিকে ধীরে ধীরে দিনের আলো কমে আসছে। পশ্চিমে সূর্য ঢলে পড়েছে আর তার লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে। দূরত্ব বজায় রেখে আমি ওকে গোপনে লক্ষ্য করতে লাগলাম, সাথে ভোজালিটাও নিয়ে গেলাম। ঠিক সেই সময় বড় একটা জাম গাছের তলায় বসে দেখি ভজহরি দুহাত দিয়ে মাটি খুঁড়ছিল। ছুটে এসে কেদার ঝাঁপিয়ে পড়ল ভজহরির ওপর। ওকে দুম দাম ঘুষি লাথি মারতে লাগলো কেদার, আর জোর গলায় বলতে লাগলো, শয়তান, ভেবেছিস আমি ঘুমোচ্ছি আর এই ফাঁকে তুমি গয়নার ব্যাগ নিয়ে চম্পট দিবে? বদমাস, কাজ হাসিল করিয়ে নিয়ে এখন আমাকে ফাঁকি দেওয়ার মতো। পুলিশ আমাকে ধরুক, তাই না? তোকে আমি ছাড়বো না, বদমাস। ভজহরির স্বাস্থ্য তেমন একটা ভালো নয়। ও পারবে কেন কেদারের সাথে? ভয়ে দৌড়াতে পালাতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে গড়িয়ে পড়ল ভজহরি। সেই সময় কেদার বড় একটা পাথর তুলে নিয়ে এসে মারল ওর মাথায়। মাথাটা থেঁতলে গেল।
একটুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর কেদার ওই জাম গাছটার তলায় এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে সব ঘটল। যা অনুমান করেছিলাম ঠিক তাই হলো। আমি অবাক হয়ে বললাম, তোর চোখের সামনে ভজহরিকে মেরে ফেললো, অথচ তুই ওকে কিছুই বললি না? আমি আড়ালেই দাঁড়িয়েছিলাম, ও জানতেও পারেনি। মাটি খুঁড়ে গর্তের থেকে যেই গয়না ভর্তি ব্যাগটা বার করে কেদার উঠে দাঁড়িয়েছে, তিলমাত্র দেরি না করে কষে একটা ঘুষি মারলাম ওর নাকে। ও ছিটকে গিয়ে পড়ল। রেগে গিয়ে বললাম, বজ্জাত, ভজহরিকে মেরে একলা গয়না নিয়ে পালাচ্ছিস? আচমকা ঘুষি খেয়ে একটু হকচকিয়ে গেল কেদার। তবে সেটা সামলে নিতে ওর বেশিক্ষণ সময় লাগলো না। পাল্টা আক্রমণ করলো। আমাদের দুজনের মধ্যে একটা ভীষণ ধস্তাধস্তি চলতে লাগলো, একেবারে রক্তারক্তি কাণ্ড। হঠাৎ কেদার আমার পেছনে এক ধাক্কা মারল। হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে উঠে দাঁড়াতেই দেখি গয়নার ব্যাগটা নিয়ে ও দৌড়ে পালাচ্ছে। ভোজালিটা এক পাশেই রেখেছিলাম। সঙ্গে সঙ্গে ওটা তুলে নিয়ে ছুটতে গিয়ে পিছন থেকে ওর ঘাড়ে ভোজালি দিয়ে জোরে একটা কোপ মারলাম। ব্যাস, তাতেই কাজ হলো। বিকট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল কেদার। মারা গেল সাথে সাথে। ওর নামটা শুনে আমি চমকে উঠলাম। বললাম, কেদার রিক্সাওয়ালা? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলতো, তুই ওর নাম শুনে ওরকম চমকে উঠলি কেন? কোনো উত্তর দিলাম না। ভাবতেও গায়ে কাঁটা দিয়ে উঠল। শেষে একটা ভূতের রিক্সাতে বসে এত দূর এলাম। তেষ্টায় ভেতরটা শুকিয়ে যেতে লাগলো। তত্তর করে ঘামতে লাগলাম। পকেট থেকে রুমালটা বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, তারপর ধীরে ধীরে অন্ধকারে ভরে গেল চারিদিক। ঘর থেকে কোদাল আর হারকিনটা নিয়ে এলাম। রক্তাক্ত শরীর দুটো টেনে নিয়ে গেলাম ওই ছেলেটার কবরের পাশে। তারপর এক এক করে দুটোকে কবর দিলাম। সেই রাতটা আমি ভালো করে ঘুমোতে পারিনি। ভয়ে ভয়ে রাত কেটেছে। সকালে উঠে চাটা খেয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গয়নার ব্যাগটা খুলে কেঁপে উঠলাম আমি লক্ষ লক্ষ টাকার অলংকার দেখে। এখন এগুলোকে কোথায় রাখা যায়? কাছে রাখা তো ঠিক হবে না, পুলিশ জানতে পারলে আরেক বিপদ হবে। মনে পড়ে গেল পিছন দিকে পুরানো কুয়াটার কথা। ওটার মধ্যে গয়না ভর্তি ব্যাগটা ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলালাম। এই ঘটনার ঠিক 3 দিন পরের কথা। রাতের বেলায় তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। 2 দিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না, তাই বিছানায় শোয়া মাত্র কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। গভীর রাতে একটা বিদকুটির শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। রাত তখন ঠিক কত আমি জানি না। হ্যারকিনটা মিটমিট চলছে দেখলাম। আধো আবছা অন্ধকারে দেখলাম একটা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছায়ামূর্তিটা ধীরে ধীরে যেন খাটের দিকে আসছে। ওই দেখে খাট থেকে যেই না নেমে দৌড়ে পালাতে যাব, অমনি লম্বা দুটো হাত বাড়িয়ে ও আমার গলাটা টিপে ধরলো। অনেক কষ্ট করেও নিজেকে ছাড়াতে পারলাম না। আস্তে আস্তে আমার জিভটা ওর মুখের কথা শেষ হতে পারেনি। হঠাৎ বিকট শব্দে মেঘটা ডেকে উঠল, সেই সাথে বিদ্যুতের তীব্র ঝলকানি। চমকে উঠলাম আমি। এতক্ষণ কোনো খেয়ালই করিনি। বাইরের দিকে তাকিয়ে দেখি ঘন অন্ধকার হয়ে এসেছে। দিনের বেলাতেও এত অন্ধকার যে এই বুঝি আকাশ ফেটে জল এসলো। হঠাৎ কর্কর শব্দে কোথাও বাজ পড়ল। সেই বাজের আলোয় দেখলাম চেয়ারে যে বিপ্লব বসেছিল সেটাও ফাঁকা। ও যে কখন উঠে গেছে জানতেও পারিনি। আমি জোরে ডাকলাম, বিপ্লব, এই বিপ্লব! কোনো সাড়া পেলাম না। দেখতে দেখতে ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি নামলো। ভয়ে মরিয়া হয়ে বিপ্লব ডাকতে যাব, সেই সময় প্রচণ্ড শব্দে একটা বজ্রপাত আর সেই সঙ্গে চোখ ধাঁধানো বিদ্যুতের ঝমকা। আর তারই ক্ষণপ্রভায় মুহূর্তের জন্য দেখলাম সামনে একটা নরকঙ্কাল দাঁড়িয়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র খোলা দরজা দিয়ে বাইরে এসে সেই বৃষ্টির মধ্যে প্রাণপণে ছুটতে লাগলাম রেল স্টেশনের দিকে।